ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি সেই সমস্ত মানুষদের জন্য যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসছেন এবং বিশেষত তাদের মধ্যে হিন্দু কমিউনিটি যারা রয়েছেন তাদের জন্যই আজকে মেইনলি এই ভিডিওটি বানানো হচ্ছে। আপনারা জানেন যে 4th নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে SIR অফ ইলেকটোরাল রোল, ওকে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, এটা হতে চলেছে। তো সেই ক্ষেত্রে অনেকের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে আমাদের তাহলে যেহেতু 2002 সালের ভোটার তালিকায় আমাদের নাম নেই, তাহলে হয়তো আমাদের নাম 2025 সালে যে নতুন ভোটার তালিকা আসবে সেটাতে বাদ যাবে। তো সেই বিষয়টি ক্ল্যারিফিকেশন করার জন্য আজকের এই ভিডিওটি আমি করছি। জেনারেলি এটি আমার স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটি নয়, তবুও যারা সাম্প্রতিককালে যে ডেসক্রিপটিভ মোডে যারা পরীক্ষা দেবে সেই সমস্ত বাচ্চারাও দেখতে পারো এই ভিডিওটি, কারণ SIR নিয়ে তোমাদের কোনো টপিক কিন্তু পরীক্ষাতে আসলেও আসতে পারে। তো সেই কারণে এই ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওটিতে SIR সম্পর্কে পুরো তথ্য আলোচনা করব এবং তার সাথে আমি এখানে যেটা লিখে রেখেছি যে একজনও হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। একদম সত্যি কথা এটা। গোটা বিষয়টি একবার ভালো করে জানুন বিষয়টা কি, এবং CAA 2019-এর মাধ্যমে যারা আবেদন করবেন তাদের প্রত্যেকের ভোটার তালিকায় নাম থাকা বাঞ্ছনীয়। তাই SIR নিয়ে বিভ্রান্ত হবেন না, বরং আইন কি বলছে সেইটাকে একবার জানার চেষ্টা করুন, ঠিক আছে? আর আজকের এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে দক্ষ যারা এই বিষয়ে এক্সপার্টিস রাখে, অর্থাৎ এই CAA তে কিভাবে ফর্ম অ্যাপ্লাই করতে হয়, কি কি তথ্য বা নথির প্রয়োজন পড়ে, এই বিষয়ে এক্সপার্ট একটা টিম, সেই এক্সপার্ট টিমের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেব। সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন এবং ন্যূনতম ফিজ তারা নেয়, একেবারে ন্যূনতম নিয়ে আপনাদের কাজগুলোকে করে দেবে, ঠিক আছে? তাই আমাদের সামাজিক দায়িত্ব যে জায়গা, সেই জায়গা থেকে একজন টিচার হিসাবে এই ভিডিওটিকে করছি, ওকে? বেশ, তাহলে এখানে সবার শুরুতে আমি আমার সকল দর্শককে এটা জানিয়ে দিই যে এখানে আমি লিখেছি যে একজনও হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এই শীর্ষকটা দিয়েছে এই কারণেই যে কারণ এখানে হিন্দুরাই বেশি প্যানিক হচ্ছে, কারণ মুসলিমরা বা যে এইখানে CAA এর মাধ্যমে নাগরিকতা পাবেন না, এটা অনেক আগে থেকেই আছে, তারাও সেটা জানে, ঠিক? তো সেই ক্ষেত্রে হিন্দুরা যাতে মানে অর্থাৎ ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত মানুষ ভারতবর্ষে এসছে, একটা দেশ ছেড়ে এসছে, তাদের মধ্যে নিশ্চয়ই যন্ত্রণা আছে, তো তারা যাতে চিন্তিত না হন সেই কারণেই কিন্তু ভিডিওটিকে করা। গোটা ভিডিওটিকে খুব ভালো করে দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি, ওকে? বেশ, যা যা আইনে বলছে সেগুলোকে আমি বলবো, এবং সব থেকে বড় কথা, আমার এই ভিডিওটি অবশ্যই যারা ওকালতি করছেন, অর্থাৎ যারা উকিল আছেন, যারা অ্যাডভোকেট, তারা অবশ্যই দেখবেন। আপনারা এখান থেকে কিছু না কিছু তথ্য অবশ্যই পাবেন আপনাদের মক্কেলদেরকে স্যাটিসফাই করার জন্য, ওকে? বেশ, দেখুন, সবার প্রথমে আলোচনা করি আমি যে SIR ব্যাপারটা কি। SIR হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ মনে করুন যে আপনার বাড়িতে একটা তালিকা করা ছিল, সেই তালিকাটা অনেক পুরনো একটা তালিকা। এবার সেই তালিকার মধ্যে আপনি দেখছেন যে কিছু কিছু নতুন জিনিস অ্যাড হচ্ছে, আবার কিছু কিছু পুরনো জিনিস বাদও পড়ছে। তাহলে আপনার তো নিশ্চিত রূপে একটা সময় পর পর সেই তালিকাটাকে রিভিশন করা উচিত, তাই নয় কি? ঠিক সেটা যদি আপনি করে থাকেন আপনার নিজের বাড়ির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তো সেটা একটা দেশের ক্ষেত্রে তার নাগরিকদের, তার ভোটারদের যে তালিকা, সেটাকে সংশোধন করা প্রয়োজন কিনা? অবশ্যই সেটাকে সংশোধন করা প্রয়োজন। এবং এটা যে এটা প্রথম হচ্ছে তা নয়, 2002 সালেও ভারতবর্ষের এই রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু SIR হয়েছিল, এবং সেই সময় 28 লাখ লোকের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। তারা কারা, এই পুরো বিষয়টাকে আমি 9টা পয়েন্টের মাধ্যমে SIR-টাকে ক্লিয়ার করে দিয়েছি। SIR অর্থটা কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকার এক বিশেষ পূর্ণাঙ্গ পুনরীক্ষণ প্রক্রিয়া, ওকে? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকাকে নিখুঁত ও হালনাগাদ করা, যাতে কোনো যোগ্য নাগরিক বাদ না পড়ে এবং কোনো অযোগ্য নাম তালিকায় না থাকে, ওকে? এর আইনি ভিত্তি কি রয়েছে?
দেখো ভারতবর্ষের একটা আইন আছে 1950 সালের, সেটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950। সেই আইনের 21-3 ধারা অনুযায়ী ভারতীয় এই এই এসআইআরটি পরিচালিত হয়। এবং তাছাড়াও ভারতের কনস্টিটিউশন এর আর্টিকেল 324 অর্থাৎ 324-এর ধারায় ইলেকশন কমিশনকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে যে ভাই তুমি একটা টাইম পিরিয়ড পর পর এই ইলেকটোরাল রোলটাকে রেকটিফাই করতে পারো। ওকে, এই বিশেষ অধিকার ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। তাহলে এর নির্দেশক সংস্থা কোনটা হলো? এর নির্দেশক সংস্থা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর নিজস্ব সিদ্ধান্ত, সে কখন এটা করবে, কোথায় করবে, সেটা তার উপরে ডিপেন্ড করে। ওকে, এর কারণটা কি? দেখো ভারতবর্ষে দ্রুত নগরায়ন হয়েছে, অনেক অনেক ছোট ছোট গ্রাম সেটাতে মফস্বল হয়েছে, মফস্বলগুলো একটু সিটি টাউনের মতন হয়েছে। এরকম করে করে ভারতবর্ষ যেহেতু প্রগ্রেস করছে, সেই কারণে তার দ্রুত নগরায়ন হচ্ছে। আর যখনই কোনো নগরায়ন হয় তখন অভ্যন্তরীণ মাইগ্রেশন হয়, অর্থাৎ একজন ব্যক্তি আগে সে গ্রামে থাকতো, এখন সে একটু শহরের দিকে মুভ করেছে তার রুজি রোজগারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। তাহলে দেখা যাচ্ছে সে বর্তমানে যেখানে এসেছে, যে শহরে, সেই জায়গায় ভোটার তালিকাতেও তার নাম চলে এসছে, এবং সে আগে যেখানে থাকতো অর্থাৎ গ্রামের দিকে, সেখানেও তার ভোটার তালিকায় নাম চলে এসছে। তাহলে একই ব্যক্তির দুই জায়গাতে নাম চলে এসছে, বোঝা গেল? এবং মৃত ভোটার, অনেক সময় হয় কি, যে সমস্ত মৃত ভোটার হয় তাদেরকে তো ইনফর্ম করতে হবে ইলেকশন কমিশনকে না, যে এই ব্যক্তিটি মারা গেছেন, তার নামটাকে কেটে দেওয়া হবে। কিন্তু এখনো ভারতবর্ষে সেই রকম মানুষের মধ্যে সচেতনতা হয়নি যেটাকে ইনফর্ম করা যেতে পারে। তাই মৃত ভোটারদের নামটাকে বাদ দিতে হবে। এবং এই যে একাধিক নিবন্ধন হয়ে রয়েছে, হ্যাঁ, দেখা গেল যে একটা মেয়ে বিয়ে হয়ে কোনো জায়গা থেকে কোনো জায়গায় এসছে, তার বাবার বাড়ির ভোটার লিস্টেও তার নাম আছে, শ্বশুর বাড়ির ভোটার লিস্টেও নাম রয়েছে। তার মানে এই যে একাধিক নিবন্ধন ইত্যাদি কারণে তালিকা অশুদ্ধ হয়ে যায়, এবং অন্য কেউ মনে করো বাইরের দেশ থেকে এসেছে, এসে আমাদের এখানে কোনোভাবে ভোটটা করে নিয়েছে, অথচ তার ভোটটা করা উচিত ছিল না, এরকম ব্যাপার রয়েছে। তাই এই বিশেষ সংশোধনের প্রয়োজন আছে। পদ্ধতি কি? নির্ধারিত একটা কোয়ালিফাইং ডেট আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কত সাল রাখা হয়েছে? 2002 সাল। অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট হচ্ছে কোয়ালিফাইং ডেট। এই লিস্টে যাদের যাদের নাম আছে, হ্যাঁ, তারা এবং তাদের সন্তানেরা এই যে নতুন লিস্ট হবে সেখানে থেকে যাবেন, এবং বাকিরা যারা, তারা উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাদের নাগরিকতা নিতে হবে বা ভোটার তালিকায় তাদের নাম তুলতে হবে। ওকে, তাহলে এই এসআইআর পদ্ধতিটা কি হবে? নির্ধারিত একটা কোয়ালিফাইং ডেট, যেটা আমি বললাম 2002 সাল, সেই অনুযায়ী লোকেরা কি করবেন, এই কাজ করার জন্য যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে, তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। এর একটা তারপর খসড়া প্রকাশ হবে। হ্যাঁ, যাচাই পর্ব শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এবং নাগরিকরা সেই তালিকা দেখে তাদের দাবি এবং আপত্তি জানাতে পারবে। অর্থাৎ দেখা গেল যে একটা লিস্ট প্রকাশ হলো, খসড়া প্রকাশ হলো, ড্রাফট, সেটাতে দেখা গেল যে রামের নামটা আসেনি। তো রাম এটাতে দাবি করবে যে আমার নামটা কেন আসেনি, বা সে কোনো আপত্তি থাকলে সে জানাতে পারবে। তারপর এই দাবি আপত্তি নিষ্পত্তির পরে চূড়ান্ত একটা লিস্ট প্রকাশিত হবে। হ্যাঁ, এবং সেই জায়গায় চূড়ান্ত লিস্ট প্রকাশ হওয়ার পরে ওই লিস্টেই পার্মানেন্টলি থেকে যাবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে সেটা পাবলিশড হবে। এর বিশেষত্ব কি? এটি সাধারণ সংশোধনের তুলনায় অনেক বেশি বিস্তারিত এবং গঠনমূলক, তাই এটাকে ইন্টেন্সিভ বলা হচ্ছে। ওকে, তাহলে এসআইআর সম্পর্কে আশা করছি একটা ধারণা পেয়েছেন। এবার আপনাদের আমি কতগুলো ডেট দেখাই। কেন? কারণ আমি আলোচনা যেটা মূলত করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বিষয়টার জন্য, অর্থাৎ যে হিন্দু উদ্বাস্তুরা চিন্তিত হচ্ছেন যে তাদের নামটা হয়তো ভোটার তালিকা থেকে বাদ যাবে, কিন্তু যদি কেউ আপনারা সিএএ তে আবেদন করে থাকেন, তাহলে আপনাদের একটা সুযোগ রয়েছে, আপনাদের সেই নাম কিন্তু তালিকা থেকে বাদ যাবে না। কিন্তু যারা সিএএ তে আবেদন করবেন না, তাদের কিন্তু তালিকা থেকে নাম বাদ যাবে। ওকে, এই কারণে সিএএ তে আবেদন করে নাগরিকতা গ্রহণের জন্য আপনি যে আবেদন করছেন, এটা করাটা খুবই জরুরি। তাই এখনো যারা এটা করেননি, অতি অবশ্যই এটা কিন্তু করে নেবেন। ওকে, আর যারা এই বিষয়ে এক্সপার্টিস রাখে, তাদের কন্ট্যাক্ট নাম্বার তো আমি ভিডিও শেষে দিয়েই দেবো, একটু ধৈর্য ধরুন। ওকে, বেশ, দেখুন আমি আপনাদেরকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি এসআইআর সম্পর্কে। এসআইআর এ কি কি কাগজপত্র লাগবে সেটা একবার দেখে নিন। হ্যাঁ, কারণ এখানে এসআইআর এর কাগজপত্র কি লাগবে দেখুন। যাদের নাম 2025 ও 2002 সালের
ভোটার লিস্টে আছে, অর্থাৎ 2002 সালেও ছিল, আজও আছে, তারা কি করবেন, শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের একটা পাতা এবং এক কপি রঙিন ছবি দিয়ে দেবেন যারা বাড়িতে এনুমারেশন করতে আসবে তাদেরকে। ওকে, এবার 2 নম্বর দেখুন, যাদের জন্ম তারিখ 1/7/1987 আগে হয়েছে, অর্থাৎ 1987 সালের 1 জুলাই এর আগে হয়েছে, অথচ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তারা কি করবেন, তারা বাবা এবং মায়ের, হ্যাঁ, বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের একটা জেরক্স কপি দেবেন, নিজের একটা জরুরি কাগজ দেবেন। এই যে জরুরি কাগজ বলতে কি বোঝানো হয়েছে, এইখানে দেখুন লিস্ট রয়েছে জরুরি কাগজ বলতে কি বোঝানো হয়েছে। জরুরি কাগজ মানে এই যে পেনশন পেমেন্ট অর্ডার হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার পাসপোর্ট হতে পারে, আপনার বোর্ড সার্টিফিকেট হতে পারে, হ্যাঁ, আপনার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হতে পারে, বা আপনি যদি এসসি ওবিসি এসটি কমিউনিটি থেকে বিলং করেন সেই সার্টিফিকেট হলেও হবে। এর যে কোনো একটি, এই যে লিস্টে যে 6টা কাগজ দেখলেন এর মধ্যে যে কোনো একটি আপনাকে সাবমিট করতে হবে, বোঝা গেল, জরুরি কাগজ হিসাবে। এবার আসুন, যাদের জন্ম হয়েছে 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004, অর্থাৎ 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম হয়েছে, অথচ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তারা কি করবেন, তারা বাবা অথবা মায়ের, বাবা এবং এখানে এবং হবে না, বাবা অথবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দেবেন, নিজের একটা জরুরি কাগজ মানে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা, এবং তার সাথে একটা রঙিন ছবি দেবেন। ওকে, এবার আসুন 4 নম্বর, যাদের জন্ম 2 ডিসেম্বর 2004, অর্থাৎ 2004-এর 2রা ডিসেম্বরের পরে জন্ম যাদের হয়েছে তারা কি করবেন, বাবা এবং মা দুজনেরই ভোটার লিস্ট 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি দেবেন, নিজের একটা জরুরি কাগজ দেবেন, একটি রঙিন ছবি দেবেন, এতে আপনাদের কাজ হয়ে যাবে। এই গেল এসআইআর এর পর্ব। এবার আমি আপনাদের কতগুলো ডেট দেখাই। দেখুন, 28শে অক্টোবর যে দিনটি চলে গেল, আপনারা ভিডিও দেখছেন, 29 তারিখে ভিডিও দেখবেন, আর এটা হচ্ছে 3 নভেম্বর, অর্থাৎ 28 তারিখ থেকে 3 নভেম্বর পর্যন্ত এই কাজ করবার জন্য যা কিছু প্রয়োজন তার প্রিন্টিং বা ট্রেনিং এর যে কাজ সেটা হবে। তারপর হাউস টু হাউস এনামারেশন ফেজ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে এই তথ্য সংগ্রহ করা, এটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 1 মাস ধরে চলবে। ওকে, এবং তারপরে 9 ডিসেম্বর একটা ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হবে, মানে খসড়া একটা রোল পাবলিশ হবে। এবার এই খসড়া রোলে যে দেখবেন যে আপনার নামটা নেই, বা আপনার নাম ভুল এসছে, বা আপনার নামের বানান ভুল হয়েছে, এরকম যখন পরিস্থিতি হবে তখন তার জন্য ক্লেমস করার সময় দেবে আপনাদের, বা অবজেকশন করার সময় দেবে, এবং সেই পিরিয়ডটা 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 20, মানে 1 মাসের একটা সময় পেয়ে যাবেন। অর্থাৎ 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত 1 মাসের একটা সময় পাবেন, যেখানে গিয়ে আপনি আপনার দাবি জানাতে পারবেন যে আমার নামটা কেন তালিকাতে উঠলো না, বা আমার নামে যদি কোনো ভুল থাকে সেই বিষয়টা। তখন সেটা ফাইনালি এর জন্য কি হবে, নোটিশ ফেজ আসবে, হ্যাঁ, তারপর আপনারা যে অবজেকশন করলেন বা আপনারা যে ক্লেম করলেন সেটার জন্য নোটিশ ফেজ হবে, অর্থাৎ হিয়ারিং হবে, ভেরিফিকেশন হবে, আপনি তথ্য প্রমাণ দেখাবেন কর্তৃপক্ষকে। তারপর 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনাদের এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা হবে। ওকে, যে আপনার কি বিষয় আছে না আছে। তারপর ফাইনালি 7 ফেব্রুয়ারি 2026-এ আপনার যে ফাইনাল লিস্ট বা ফাইনাল ইলেকটোরাল রোল সেইটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এইবার ঘটনা হচ্ছে, যারা সিএএ তে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সুবিধাটা কি, বা তাদের ভোটার লিস্টের নাম থাকবে বললাম আমি, কেন বললাম, এই দেখুন, যখন 9 ডিসেম্বরে, যখন দেখুন আপনাদের যারা যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা এসেছেন এখানে, তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার প্রশ্ন নেই, থাকবে না, স্বাভাবিক ব্যাপার। ওকে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই এই যে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে এই যে 4 নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে ক্লেমস বা অবজেকশন,
এই জায়গায় আপনি যে নির্ধারিত যে ডিপার্টমেন্ট আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রবলেম থাকলে কোথায় গিয়ে সেটা রেজ করতে হবে। এটা পঞ্চায়েতে হতে পারে, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো জায়গায় হতে পারে, বা এটি কোনো ব্লক লেভেল অফিস মানে বিডিও অফিস হতে পারে, বা ডিএম অফিস হতে পারে, বা এসডি অফিস, যে কোনো জায়গায় সেটা আপনাদেরকে নিশ্চিত রূপে আপনার এলাকা থেকে জানিয়ে দেওয়া হবে। তো সেই জায়গায় গিয়ে আপনি ক্লেম করবেন। ক্লেম কি করবেন এবার আসুন। দেখুন, সিএএ তে যারা আবেদন করছেন বা করবেন তাদের নামটা তালিকাতে থেকে যাবে, এটা আমি এই কারণে বলছি। লয়ার্সরা এবার একটু মনোযোগ দিয়ে এটা আপনারা দেখুন। এই যে যে ছবিটি আপনি দেখছেন, এই ছবিটি হচ্ছে সিএএ 2019-এর যে অ্যামেন্ডমেন্ট কপি, সেটা থেকে আমি কিন্তু এটা নিয়েছি। এখানে এই আইনের, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 3 নম্বর পয়েন্টে কতগুলো প্রভিশনস রাখা হয়েছে। কি বলা হয়েছে? 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্রিন্সিপাল অ্যাক্ট, যেটা আমাদের সিটিজেনশিপের প্রিন্সিপাল অ্যাক্ট একটা আছে, সেটা কি? সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটা ভারতবর্ষের নাগরিকতার প্রিন্সিপাল অ্যাক্ট। এই প্রিন্সিপাল অ্যাক্টটি ডিফারেন্ট টাইম ফেজে এগুলো কিন্তু সংশোধিত হয়েছে। অর্থাৎ 2019 সালেই যে এটা প্রথমবার জন্য সংশোধিত হয়েছে তা নয়, এটা আগেও সংশোধিত হয়েছে, তো লাস্ট হয়েছে 2019-এ। তো যাই হোক, এই প্রিন্সিপাল অ্যাক্টে 6A বলে একটা সেকশন আছে, এবং তারপরে বলা হয়েছে যে 6B সেকশনটাকে অ্যাড করা হবে, ইনসার্টেড করা হবে, এবং তার নাম কি হবে এই যে এইখানে বলে দেওয়া হয়েছে তার নাম কি হবে। ওকে, এইখানে অনেকগুলো পয়েন্ট, এখানে 3-4টে পয়েন্ট লেখা আছে। লেখার পরে দেখুন, গুরুত্বপূর্ণ যেটা আমি এখানে মার্ক করে রেখেছি সেটা কি ভালো করে বুঝুন। এখানে কি বলছে? প্রোভাইডেড ফার্দার দ্যাট, অর্থাৎ এই সিএএ তে যারা আবেদন করছেন নাগরিকতার জন্য, দেখুন আবেদন করলে কি করতে হচ্ছে? আবেদন করলে আপনাদেরকে জানিয়ে দিতে হচ্ছে যে ইউ আর আ বাংলাদেশি ন্যাশনাল। ওকে, অর্থাৎ আপনি যে একজন বাংলাদেশি নাগরিক, সেটা আপনাকে জানিয়ে দিয়ে তারপর অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা অ্যাফিডেভিট দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা মানুষের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয় যে আমি তো নিজেই বলে দিচ্ছি আমি বাংলাদেশি, তাহলে কি করে হবে? না, দেখুন, আপনি যদি নিজেকে বাংলাদেশি না বলেন তাহলে কি করে আপনি ভারতীয় হবেন? আপনি অন্য দেশের নাগরিক বলেই তো ভারতের নাগরিকতার জন্য আবেদন করবেন, নাকি? আপনি কি ভারতীয় হয়ে ভারতীয় নাগরিকতার জন্য আবেদন করতে পারেন? পারেন না। তাহলে আপনি যে দেশ থেকে এসেছেন, যে দেশের আপনি নাগরিক, সেটা তো আপনাকে ডিক্লেয়ার করতে হবে, সেই জন্য অ্যাফিডেভিট দিচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এইখানে না অ্যাপ্লাই করার পরে আপনাকে দেখুন আইনে পরিষ্কার, দেখুন কনস্টিটিউশনে যা লেখা আছে তার বাইরে কেউ যেতে পারে না। তাহলে এখানে পরিষ্কার লেখা রয়েছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন, বলছে এর সঙ্গে শর্ত যুক্ত করা হলো এই যে, যে ব্যক্তি আবেদন করছেন, কিসের জন্য আবেদন করছেন? ফর সিটিজেনশিপ, নাগরিকতার জন্য, আন্ডার দিস সেকশন, এই সেকশনের আন্ডারে, অর্থাৎ সেকশন 6B, সেকশন 6B এর আন্ডারে যিনি নাগরিকতার জন্য আবেদন করছেন, শ্যাল নট বি, খুব ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, শ্যাল নট বি deprived of his rights and privileges to which he was entitled, okay, on the date of receipt of his application on the ground of making such application। অর্থাৎ আপনি যে নিজেকে বাংলাদেশি বলে বা পাকিস্তানি বা আফগানিস্তানি বলে যে আবেদন করলেন, সেই কারণেই যে আপনার সমস্ত ধরনের অধিকার, সুযোগ সুবিধা খর্ব করে দেওয়া হবে, বঞ্চিত করা হবে, তা একেবারেই নয়। অর্থাৎ কনস্টিটিউশন আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছে যে আপনি আবেদন করেছেন মানেই আপনার সমস্ত অধিকার, সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে, এমনটা কখনোই করা যাবে না। তাহলে কনস্টিটিউশন যখন বলে দিচ্ছে যে আপনার নাগরিক সুবিধা বা আপনার অধিকার, আপনার সুযোগ সুবিধা যখন কারা যাবে না, তাহলে আপনার এবার একবার ভেবে দেখুন তো, আপনি এসআইআর এ নিজের নাম তুলতে পারবেন না। কেন? কারণ 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই বা আপনার বাবা মার নাম নেই, কিন্তু আপনি নাগরিকতার জন্য আবেদন করেছেন, অথচ আপনার ভোটার লিস্টে অলরেডি নাম রয়েছে। এবার এই জায়গাটাতে না একটা জিনিস বুঝুন, যাদের এখনো পর্যন্ত ভোট হয়নি, ভালো করে বুঝবেন, যারা 2014 সালের, ভালো করে বুঝুন এই জায়গাটা, 2014 সালের 31শে ডিসেম্বর এর আগে ভারতে এসেছেন, আরেকবার বলছি, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, অথচ তার ভোট এখনো পর্যন্ত হয়নি, তারা নাগরিকতা গ্রহণ না করে
ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না। ওকে, কি বললাম? তাহলে আপনাকে আগে নাগরিকতা গ্রহণ করতে হবে, তারপর ভোটার লিস্টে নাম তুলতে হবে। এটা গেল 1। 2, এবার কথা হলো, আমার তো ভোট রয়েছে। আমরা 31শে ডিসেম্বর 2014 আগে এসেছি ভারতবর্ষে, এবং আমি এখানে এসে আমার ভোটটাকে করে নিয়েছি, যে কোনো ভাবেই হোক। তাহলে আমার তো ভোট হয়ে গেছে, তাহলে আমার কি হবে? আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না? কেন যাবে না? এটা এখানেই বলা হয়েছে। আর যাদের ভোট অলরেডি আছে, তারা নাগরিকতার জন্য আবেদন করেছেন, তাদের ভোট বাদ যাবে না, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না। কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে, আপনি যদি আবেদনটা করে থাকেন, তাহলে আপনাকে আপনার কোনো ধরনের রাইটস অ্যান্ড প্রিভিলেজেস থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না। এটাকে আমি বোঝাতে পারলাম? যাদের এখনো পর্যন্ত ভোট হয়নি, তারা নাগরিকতা না গ্রহণ করে ভোট করতে পারবেন না বা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না। এটা 1 নম্বর। 2 নম্বর, যাদের অলরেডি ভোট হয়ে রয়েছে, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তাই এইবার দেখুন ঘটনাটা কি হলো। এই যে আমি ডেটগুলো দেখালাম, এই ডেটে কি হচ্ছে? 9ই ডিসেম্বর আপনাদের একটা ইলেকটোরাল রোল পাবলিশ হবে। স্বাভাবিকভাবেই যারা 2002 সালের ভোটার লিস্টের নাম দেখাতে পারবেন না, তাদের নাম আসবে না। তখন আপনারা ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্টসগুলোতে, যে ডিপার্টমেন্টগুলোর কথা আমি একটু আগে বললাম, সেই অফিসগুলোতে গিয়ে আপনাদের ক্লেম করতে পারবেন। কি ক্লেম? যে দেখুন, আমরা সিএএ তে আবেদন করেছি, এবং সিএএ আইনে পরিষ্কার লেখা রয়েছে যে আবেদন করার জন্য কারণ মানে যে অধিকার বা প্রিভিলেজেস ছিল সেটাকে খর্ব করা যাবে না। অর্থাৎ আপনার ভোটাধিকার, এটা আপনার একটা রাইটস তো, এবং ভোট দানের জন্য আপনি যা যা সুযোগ সুবিধা পান সেটাও আপনার প্রাপ্য। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা আইনি বুদ্ধিমত্তা থেকে মনে হয়, সেটা কিন্তু এটাই মনে হয় যে এই জায়গা থেকে কিন্তু আপনাদের নামটা বাদ যাবে না। ওকে, এবং কেন্দ্র সরকারের যারা রিপ্রেজেন্টেটিভস রয়েছে বা যে দলটি সেখানে চালাচ্ছে, তাদের সকল নেতাদের কথা শুনবেন, তারাও কিন্তু একই ধরনের কথাই কিন্তু বলছেন। এই ক্ষেত্রে আমাদের এই 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 পাশেরই কনস্টিটিউয়েন্সিতে একটা হরিণঘাটা কনস্টিটিউয়েন্সি আছে নদিয়ার মধ্যে, তার যে বিধায়ক অসীম সরকার মহাশয়, তিনিও কিন্তু এই একই বিষয় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। ওকে, তো যাই হোক, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা এই জায়গায় যোগাযোগ করবেন, অর্থাৎ কন্ট্যাক্ট ফর সিএ অ্যাপ্লিকেশন রিলেটেড ইস্যুস। এবং একটা কথা মাথায় রাখবেন, এডি লিগাল পয়েন্ট ইনস্টিটিউশনটির নাম। এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন থ্রু হোয়াটসঅ্যাপ অনলি, মাথায় রাখবেন, কল করবেন না। ওকে, কারণ আমি এখানে ইনফরমেশন শেয়ার করছি, যদি কল করেন তাহলে তারা হয়তো আমাকে বলবে যে কল করছে বারবার করে। তাহলে আপনারা কি করবেন? এই জায়গায় যোগাযোগ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এখান থেকে আপনাকে টাইম বলে দেওয়া হবে কখন আপনার সঙ্গে কথা বলা যাবে, হ্যাঁ, বা কখন আপনারা কথা বলতে পারবেন। বোঝা গেল কি বলেছি? তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ফোন নাম্বারে 7431025879 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন আপনাকে কল করতে হবে, সেই টাইমেই আপনি কল করবেন। ওকে, আর এনাদের থেকে আপনি ডিটেলসও জেনে নিতে পারবেন। তাহলে আশা করছি আমি আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। কনস্টিটিউশনের আইনেই বলা রয়েছে যে যারা এই সিটিজেনশিপ এর জন্য আবেদন করবেন, তাদের shall not be deprived of his rights and privileges to which he was entitled। অর্থাৎ আপনার যে সুযোগ সুবিধা আপনি ভোগ করছিলেন, সেটা আপনি রীতিমতো ভোগ করতে পারবেন, কোনো জায়গায় কোনো ত্রুটি আসবে না। ওকে, আর এই অ্যাপ্লিকেশন করবার জন্য, তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝাই যায় যে আমি নাগরিকতার জন্য আবেদন করলে অবশ্যই ওর অধিকারগুলো আমার সুরক্ষিত থাকবে। হয়তো এমন হতে পারে, আপনাদেরকে বলা হতে পারে, যখন এই যে এই ডেটটা যে আমি বললাম, আপনারা যখন ক্লেম করবেন যে আমাদের ভোটার লিস্টে নাম আসলো না কেন, আমরা তো সি এর জন্য আবেদন করেছি, তখন হ্যাঁ এমন হতে পারে যে সেখান থেকে বলা হতে পারে যে আপনারা কিছু দিনের জন্য অপেক্ষা করুন, যখনই আপনি আপনার নাগরিকতা পেয়ে যাবেন, তখনই আপনার নামটা আবার ভোটার তালিকায় তুলে দেওয়া হবে, এমনটাও হতে পারে। তো যাই হোক, কিছু না থাকার থেকে তো কিছু থাকা ভালো, তাই না? এই জন্য আমি প্রত্যেককে আবেদন করব যে অবশ্যই সিএএ এতে অ্যাপ্লাই করে আপনারা নিজেদের নাগরিকতাটা গ্রহণ করুন। হ্যাঁ, রাজনৈতিক অনেক বিষয় থাকবে, সকল রাজনৈতিক নেতারা জানে যে এটা কখনোই আটকানো সম্ভব নয়, কারণ কেন্দ্র সরকারের হাতে যে ক্ষমতা রয়েছে সেটা কেন্দ্র সরকার
করবেই করবে, এখানে কারো কিছু করার নেই। এবং মনে রাখবেন আমাদের দেশটা চলে হচ্ছে কনস্টিটিউশনকে বেস করে, অর্থাৎ সংবিধানকে ভিত্তি করে আমাদের দেশ চলে। সো সংবিধানের কোনো আইন যদি প্রণীত হয় তাহলে সেটা তার ডিউ কোর্সে, ডিউ লতে কিন্তু সেটা চলতে থাকবে। ওকে, তো আশা করছি আমি আপনাদের সবটা বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো অসুবিধা হয় তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে, হ্যাঁ, নট কল, থ্রু হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তখন আপনাদের কলের টাইম দেওয়া হবে, তখনই কথা বলতে পারবেন, আদারওয়াইজ কল করবেন না। ওকে, বেশ, খুব ভালো থাকবেন সবাই।